अच्छा আজকে হার্ডিং না লাস্ট ক্লাসে আমরা হচ্ছে একটু লুপ দেখতেছিলাম ফর ইচ লুপটা হচ্ছে আমরা সবার পরে দেখব যেহেতু ফর ইচ আমাদের কাজ না এটা আমরা হচ্ছে একটু বের করে নেক্সট স্টেপ হয়তো আমরা দেখব আজকে হচ্ছে আমরা একটু কন্ট্রোল স্টেটমেন্টের দুইটা স্টেটমেন্ট দেখি এটা অলরেডি আমরা জানি একটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট আর একটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট এই দুইটাকে বলা হয় জাম্প স্টেটমেন্ট জাম্প স্টেটমেন্ট বলা হয় কেন কারণ এরা হয়তো একটা জাম্প দেয় আপনি হয়তো এই লাইনের পরে এই লাইনে যাবেন হয়তো স্টেটমেন্ট 1 2 3 এরকম কিন্তু সে আপনাকে ফোর্সফুলি এখান থেকে হয় এরকম জাম্প করে মুভ করতেছে অথবা ফোর্সফুলি আপনাকে টার্মিনেট করে দিচ্ছে সো এই জন্যই আমরা বলতেছি এটাকে হচ্ছে জাম্প হয় আপনি এখান থেকে আবার এখানে যাচ্ছেন রিপিটেশন হচ্ছে কিছু একটা অথবা আপনি নিচে চলে যাচ্ছেন ঠিক হবে সাপোজ আপনি এখানের পরে একটা ব্রেক কন্ডিশন দিলেন যদি আমি দেখি ব্রেক দেওয়া মানে এটার পরে শেষ টার্মিনেট করে দিবে একদম আর কিছু যাবে না আর যদি এখানে কন্টিনিউ থাকে তাহলে সে কি করবে যখন এই স্টেটমেন্টটা কমপ্লিট হবে এটাকে সে ইগনোর করে এর নিচের গুলোতে হচ্ছে কাজ করবে এর পরের যেগুলো এখানে চলে যাবে সো দুইটা ক্ষেত্রে কি করতেছে আপনাকে একটা জায়গা থেকে সে ফোর্সফুলি অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে সো এই ফোর্সফুলি যখন আমরা পাঠাচ্ছি তখনই আমরা বলছি এটা হচ্ছে জাম্প কন্ডিশন অর্থাৎ গো টু এর ক্ষেত্রে তো জাম্প করে না লুপের ক্ষেত্রে গো টু এর ক্ষেত্রে গো টু এর ক্ষেত্রে হচ্ছে জাম্প করে সেম 1 থেকে 7 জাম্প করা যাবে হ্যাঁ যদি আপনি কন্ডিশন ওরকম ভাবে সেট করে রাখেন তাহলে জাম্প করা যাবে আপনি ওইখান থেকে যদি দিয়ে রাখেন ওইরকম জাম্প করা পসিবল আচ্ছা সো এই যে জাম্প করতেছে ফোর্সফুলি আমি একটা জায়গা থেকে তাকে আরেক জায়গায় ধাক্কা দিয়ে পাঠিয়ে দিচ্ছি লাভ দেওয়াচ্ছি আর কি সো এই যে অনেক সময় আছে না যে আপনি আপনার ফ্রেন্ডে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিচ্ছেন দুই বেঞ্চ পিছনে এরকম সো জাম্প করাচ্ছেন ফোর্সফুলি এই জন্য এটাকে জাম্প স্টেটমেন্ট বলতেছে এর মধ্যে দুইটা হচ্ছে ব্রেক আর কন্টিনিউ অলরেডি মনে হয় আমরা সুইচ কেসের মাধ্যমে ব্রেকটা পড়ে আসছি কন্টিনিউ মোটামুটি জানি তারপর আমরা দেখি jump statement are used to transfer the control of the program to the specific statement so একটা স্টেটমেন্ট থেকে একটা স্পেসিফিক স্টেটমেন্টে সে কন্ট্রোলটা ট্রান্সফার করে নেক্সট বলা আছে ট্রান্সফার দ্য এক্সিকিউশন কন্ট্রোল টু দ্য আদার পার্ট অফ দ্য প্রোগ্রাম সো এক্সিকিউশন কন্ট্রোলটাও হচ্ছে সে জাস্ট শিফট করে দিচ্ছে বা ট্রান্সফার করে দিচ্ছে দুইটা টাইপ আছে একটা হচ্ছে ব্রেক আর একটা কন্টিনিউ জাস্ট আমরা ব্রেকের একটা एग्जांपल দেখব সাপোজ এই एग्जांपलটা আমরা যদি দেখি একটা হচ্ছে আমাদের ক্লাস আছে যেটার নাম হচ্ছে ব্রেক एग्जांपल এটার মধ্যে একটা মেইন মেথড আছে এখানে কি কাজ করা হচ্ছে একটা লুপ স্টার্ট করা হয়েছে লুপটা স্টার্ট হচ্ছে 0 থেকে কোন পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত 10 পর্যন্ত যাচ্ছে অথবা 10 এর ছোট পর্যন্ত যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে লুপটা রান করবে আর এখানে 1 করে ইনক্রিমেন্ট হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্লাস এখন এইখানে হচ্ছে কি i এর ভ্যালুগুলো প্রিন্ট করতেছে সিস্টেম ডট প্রিন্টলন i এর ভ্যালু নরমালি প্রিন্ট হচ্ছে আর এখানে একটা কন্ডিশন চেক করতেছে ইফ i is equal to 6 দেন হচ্ছে ব্রেক তার মানে যখন i এর ভ্যালু 6 হয়ে যাবে সে কি করবে এই যে লুপটা ব্রেক করে ফেলবে যখন ব্রেক দেওয়া আছে সো যখন প্রিন্টিং হচ্ছে প্রথমে যখন 0 আসলো ভ্যালু 0 ভ্যালু প্রিন্ট হলো তারপর ইনক্রিমেন্ট হয়ে 1 আসলো 2 আসলো 3 আসলো 5 যখন এখানে 5 প্রিন্ট হয়ে গেল হয়ে যখন এখান থেকে ইনক্রিমেন্ট হয়ে 6 চলে আসলো সে দেখলো 6 আসলো সে কিন্তু তখন আর হচ্ছে কি এইখানে যখন কন্ডিশনটা ফুলফিল করছে তখন কিন্তু সে ব্রেক করে ফেললো সো ব্রেক হয়ে কিন্তু সে কি করলো স্টপ করে দিল সো এইটাই হচ্ছে ব্রেকের কাজ যে যখন সে একটা কন্ডিশন ফুলফিল করলো সে জাস্ট হচ্ছে কন্ট্রোলিংটা আরেকটা জায়গায় পাস করে দিল ব্রেক করে দিয়ে টার্মিনেট করে দিল স্যার 6 কি প্রিন্ট হবে 6 প্রিন্ট করে 1 2 3 4 5 হ্যাঁ 6 প্রিন্ট হওয়ার কথা 6 প্রিন্ট হয়ে তারপর ব্রেক হবে এটা মনে একটু মিস হয়ে গেছে কারণ 0 থেকে হচ্ছে 6 যাবে তারপর প্রিন্ট হওয়ার পরে যেটা লাইনটা আগে আছে প্রিন্ট হবে তারপরে ইকুয়াল চেক করে তারপর হচ্ছে ব্রেক হবে আচ্ছা এই জিনিসটা একটু ঠিক করে দেব এটা মনে হয় মিস্টেক হয়ে গেছে নেক্সট যখন আমরা একটু কন্টিনিউ স্টেটমেন্টটা দেখি কন্টিনিউ স্টেটমেন্টটা হচ্ছে যখন কন্টিনিউ পাই তখন আমরা কি করি ইগনোর করে এর পরেরটার কাজ শুরু করি কন্টিনিউ স্টেটমেন্টের কাজটা হচ্ছে এরকম আচ্ছা ওইটা মনে হয় এই সিস্টেম অফ দ্য প্রিন্টারটা নিচে হওয়ার কথা এইজন্যই হচ্ছে কি ওইটা ওইভাবে দাও এটা মনে আমি ভুল উপরে লিখে ফেলছি অথবা 6টা প্রিন্ট হবে দুইটার একটাতেই সেম সলিউশন ওকে এইখানে কি কাজ হচ্ছে সেম 0 থেকে স্টার্ট হচ্ছে কোন পর্যন্ত চলতেছে 2 পর্যন্ত চলতেছে এটা কিন্তু
নেস্টেড লুপ আছে। এই লুপের আন্ডারে আবার আরেকটা হচ্ছে যাচ্ছে কি 5 পর্যন্ত চেক হচ্ছে 0 থেকে স্টার্ট হয়। সো i এর ভ্যালু যখন 0 তখন হচ্ছে সে কি 5 পর্যন্ত যাবে, কোন থেকে 0 থেকে 5 পর্যন্ত। আবার যখন 1 হবে 1 থেকে 5 পর্যন্ত, যখন 2 হবে 2 এর থেকে 5 পর্যন্ত, এরপরে তো আর যাবে না, হচ্ছে নেগেটিভ রেঞ্জ। সো এখানে আমরা একটু চেক করি, একদম ফার্স্ট i এর ভ্যালু যখন 0 থেকে কি পর্যন্ত যাবে 5 পর্যন্ত। সো এখানে প্রিন্ট হবে, আগে চেক করতেছে সে 0 সমান হয় নাই, তার মানে প্রিন্ট করবে। সো 0 প্রিন্ট করলো, 1 বাড়ালো, এখানে আসলো 1 প্রিন্ট করলো, 2 প্রিন্ট করলো, 3 প্রিন্ট করলো। তারপরে যখন 3 প্রিন্ট করে এখানে গেল তখন 4 হলো। 4 হয়ে যখন দেখলো যে এটার ভ্যালু j এর ভ্যালু 4 হয়ে গেছে, তখন সে কি করবে, ইগনোর করবে। কন্টিনিউ মানে কি ইগনোর করা। সো এখানে দেখেন 4 এর পরে কিন্তু 3 এর পরে কিন্তু আর 4 প্রিন্ট হয় না, সো এটা স্কিপ করছে। স্কিপ করার পরে সেইখান থেকে আবার কি হচ্ছে, এখানে চলে আসছে। যখন এখানে আসলো তখন কি 5 হয়ে গেল, 5 হয়ে এখন আবার চেক করলো, সো এটা কি স্কিপ হবে না। সো সে কি করবে, প্রিন্ট করবে। সো 5 টা হচ্ছে প্রিন্ট করলো, পরে এটা প্রথম লুপের কাজ শেষ। এখন i এর ভ্যালু কি 1 হয়ে গেল, 0 থেকে 1 থেকে আবার কোন পর্যন্ত যাবে 5 পর্যন্ত। সো সে কি করলো, 1 প্রিন্ট করলো, 2 প্রিন্ট করলো, 3 প্রিন্ট করলো। যখন আবার 4 এ আসলো, চেক করলো যে এই কন্টিনিউ কন্ডিশনটা সে ফুলফিল করতেছে, কন্টিনিউ হয়ে গেছে, তার মানে এই পুরোটা স্কিপ করে সে আবার এখানে চলে গেল। এখানে গিয়ে 5 হলো, তারপরে কি 5 টা প্রিন্ট করলো। প্রিন্ট করার পরে লুপটা শেষ। তারপরে কি করবে, i এর ভ্যালু 2 হচ্ছে, 2 হয়ে গেলে 2 থেকে 5 পর্যন্ত যাবে। সো আবার কি করলো, 2 3 প্রিন্ট করলো। 5 এর ক্ষেত্রে 4 এর ক্ষেত্রে আবার কি এই কন্ডিশনটা ট্রু হয়ে গেছে, কন্টিনিউ হয়ে গেছে, তার মানে এখানে চলে আসছে 5 প্রিন্ট হচ্ছে। অর্থাৎ যতবারই j এর ভ্যালু 4 হবে তখনই হচ্ছে সে কি করতেছে, স্কিপ করতেছে। বলে যখনই হচ্ছে মানে যে ভ্যালুটা থাকবে যখন ইকুয়াল হবে তখন সে ওইটাই স্কিপ করবে। এটা তো আমি কন্ডিশন দিয়ে রাখছি, এইজন্য আমি এখানে দিয়ে রাখছি যে 4 এর সাথে যদি ইকুয়াল হয় সেই ক্ষেত্রে কন্টিনিউ করব, আদারওয়াইজ না। সো আপনি যদি অন্য কন্ডিশন দেন তাহলে অন্য কন্ডিশন ওয়াইজ কন্টিনিউ করব। আপনি যেটা হচ্ছে দিতে চাচ্ছেন, যদি এই ভ্যালুটার সাথে হচ্ছে ইকুয়াল হয় তখন এটা স্কিপ হ্যাঁ এইটা দিতে হবে এমন না, এটা জাস্ট একটা एग्जांपल দেওয়া হয়েছে যে এরকম দিলে এই কাজ করে, এটাই যে দিতে হবে এরকম কিছু না। আপনি যে রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি কাজ করবেন। বাট কন্টিনিউর কাজ হচ্ছে যখনই কন্টিনিউ পাবে সেই স্কিপ করে আবার হচ্ছে কি আগে হচ্ছে কন্ট্রোলটা দিয়ে দিবে। তার মানে জাস্ট যে এক্সিকিউশনটাতে আপনি কন্টিনিউ দিচ্ছেন ওইটাই স্কিপ করবে। আর ব্রেক দিলে সে টোটালি ব্রেক করে দিত, অর্থাৎ টোটালটা হচ্ছে অফ হয়ে যেত, তখন আর পরেরগুলা কাজই করবে না। যেটা একটা নিউ লাইন দেওয়া হচ্ছে এখানে প্রিন্ট এলেন আছে তো নিউ লাইন কেন দরকার, এলেন দেওয়া মানে হচ্ছে নিউ লাইন ক্রিয়েট হয়ে যাচ্ছে। শুধুমাত্র যদি প্রিন্ট থাকে তাহলে হচ্ছে পাশাপাশি প্রিন্ট হবে। আর যেহেতু প্রিন্ট এলেন দেওয়া তার মানে সে প্রিন্ট করার পরে নিউ লাইন আরেকটা প্রিন্ট করে ফেলে। প্রিন্ট এলেনের কাজই হচ্ছে আপনার রেজাল্টটা প্রিন্ট করে নিউ লাইন প্রিন্ট করবে। সো প্রথমবার যখন 0 প্রিন্ট হচ্ছে প্রিন্ট করে নিউ লাইন প্রিন্ট হয়ে যাচ্ছে, তারপর 1 প্রিন্ট হয়ে নিউ লাইন প্রিন্ট হচ্ছে। আমি টেপ দিয়ে দিতাম এখানে শুধুমাত্র প্রিন্ট যদি দিতে মানে প্রিন্টার অনুযায়ী পাশে যে টেপ দিয়ে দিতাম যে এর সাথে ব্যাকস্ল্যাশ টি দিতেন তাহলে হচ্ছে ওই যে স্পেস থাকতো এখানে, বাট এটা তো দেখতে পাইতেন না। এটার সাথে একটা স্পেস থাকতো, মানে এই লম্বা স্পেস শেষ করার পরে কিন্তু আবার নতুন লাইন প্রিন্ট হতো। মানে আমি যেটাই প্রিন্ট করব এটা শেষ হওয়ার পরে নতুন লাইন হবে। সো আলটিমেটলি এখানে স্পেস থাকলে আপনি দেখতে পারবেন না। সো ট্যাগ টি দেন বা যেটাই দেন মানে এটা লাভ হবে না। এলএন দিয়ে শুধুমাত্র প্রিন্ট লিখবেন, তখন হচ্ছে আপনি যদি ট্যাব দেন তখন হচ্ছে দুইটার মাঝখানে আপনি গ্যাপ দেখতে পারবেন। সাপোজ 0 দেখতে পারবেন, তারপর 1, তারপর 2 এরকম করে দেখতে পারবেন। আর যদি ট্যাব ছাড়া আপনি মানে ট্যাব দিয়ে যদি এলএন দেন তাহলে ট্যাব এখানে সে রাখবে, বাট আলটিমেটলি সে কিন্তু 1 এখানে প্রিন্ট করবে। সো এইটুক ফাঁকা আপনি দেখতে পারবেন না, মানে এইটুক ফাঁকা হচ্ছে সে নিবে বাট আপনি দেখতে পারবেন না। কনসোলে তো আর বোঝা যায় না যে কতটুকু স্পেস না আছে। ওকে, সো এইটুকুই হচ্ছে আমাদের এই কন্ট্রোল স্টেটমেন্ট। জাস্ট একটা ফর ইচ লুপটা আছে যেটা হচ্ছে আমরা নেক্সটে দেখব, নেক্সট ক্লাসে বা অন্য ক্লাসে। আচ্ছা এখন আসি আমাদের মেইন পড়াগুলোতে আসি। মেথড, মেথড অন করবেন অবজেক্ট ক্লাস করতে পারেন। মেথড দেখবো। আর এখানে আমাদের আরেকটা টপিক ক্লাস আর অবজেক্ট আমরা মোটামুটি দেখছিলাম না, একটু খেয়াল আছে? সো অবজেক্ট নিয়ে আমরা কিছু কাজ করব এরপরে, তারপরে হচ্ছে আমরা আমাদের কোডটাতে যাব।
আচ্ছা, এই মেথড স্টার্ট করার আগে আমরা হচ্ছে একটু অবজেক্ট আর ক্লাসটা নিয়ে আরেকটু দেখি ইন ডিটেইলসে। সবার খেয়াল আছে যে আমরা একটা ফাইলে কয়টা পাবলিক ক্লাস ইউজ করতে পারি? একটা ইউজ করতে পারি। তার মানে আমার পাবলিক ক্লাস থাকবে হচ্ছে একটা, এর বাইরে থাকবে না। সো আমাকে যে কাজটা করতে হবে, আমরা যখন কোনো কোডিং করি আমাদের ফার্স্টে কি একটা ক্লাস ক্রিয়েট করা লাগে। ক্লাসটার নাম দেই আমরা কি, কিভাবে দিই খেয়াল আছে? ক্লাস, তারপর হচ্ছে আমরা নেমটা দেই। নেমটা কি ক্যাপিটাল লেটার দেই, ক্যাপিটাল লেটার ফার্স্ট, লেটারটা হচ্ছে ক্যাপিটাল লেটার। সাপোজ আমি নাম দিলাম হ্যালো। এই ক্লাসটার মধ্যেই হচ্ছে আমার বাকি কোডিং গুলো লিখতে হবে। ক্লাসের বাইরে আমি কিছু লিখতে পারবো না। আমাদের এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যা কিছু লিখতে হবে ক্লাসের মধ্যে। এখন এখানে আমরা কি করতেছি, একটা হচ্ছে মেইন মেথড লিখতেছি। তাহলে ওই যে রিটার্ন ইউজ করা লাগে, রিটার্ন 0। হ্যাঁ, এই ইনডেন্টেশনটা দিলাম। এখন আমরা আসি অবজেক্ট কি জিনিস। সবার খেয়াল আছে অবজেক্ট কি জিনিস? ক্লাসে যে জিনিসগুলো থাকবে, অর্থাৎ ক্লাসটা কি আমরা একটা ডিজাইন করি। ক্লাসে যে ডিজাইনিংটা করলাম ওইটাই হচ্ছে আমরা কি করি, যখন ফিজিক্যালি কোন একটা রূপ দেই বা ফিজিক্যালি হচ্ছে যখন আমরা এন্টিটি ক্রিয়েট করি তখন আমরা ওইটাকে বলতেছি অবজেক্ট। তার মানে ক্লাসটা আমরা ডিজাইন করি আর অবজেক্টটা হচ্ছে আমরা জাস্ট হচ্ছে ওই ইনস্ট্যান্স গুলো ক্রিয়েট করে বা ফিজিক্যাল এন্টিটি গুলো ক্রিয়েট করে কাজ করি। এখন ফার্স্টে যদি আমি একটা ক্লাস ডিজাইন করি, সাপোজ এই ক্লাসের মধ্যে আমি অ্যাট্রিবিউট নিতে পারি। আচ্ছা, একটু ডিজাইনিং এর কোড দেখি। কোড দেখলে আচ্ছা একটা কোশ্চেন দেখি, কোশ্চেনটা আমি নিয়ে আসছি কিনা জানি না। জি, আচ্ছা একটা ক্লাস টেস্টের কোশ্চেনই দেখি আমরা আগের বারে। এইবারে কোশ্চেনের কি আছে না, এগুলো এখনো দেখানো হয়নি। ওগুলো আমরা ল্যাবে দেখাবো। ফার্স্ট স্লাইডে ছিল, বুঝতে পারছি, আরেকটা থাকার কথা। আচ্ছা সমস্যা নাই, আমরা নিজেরাই দেখতেছি। আচ্ছা, যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের অবজেক্টের কিছু অ্যাট্রিবিউটস থাকবে। আমাদের কোশ্চেনটা এরকম থাকবে, আমাদের কোশ্চেন একটু ডিজাইনিং করা থাকে অন্যভাবে। কোশ্চেনে আমাদের ডাইরেক্ট বলা থাকে না যে আমাদের অবজেক্টে আমরা এই দুইটা ভ্যারিয়েবল নিব বা তিনটা ভ্যারিয়েবল নিব, এরকম থাকে, এরকম থাকে না। আমাদের বেসিক্যালি থাকে এরকম টাইপের একটা কোশ্চেন থাকে। তখন আমি এখানে একটু লিখি, write a program to create a class where there will be attributes সাপোজ একটা ডেমো আপনাদের জাস্ট একটা দুই লাইনে লিখলাম। এখন আমরা হচ্ছে ক্লাস অবজেক্টের বড় যে কোশ্চেনগুলোতে যাইনি, জাস্ট আমরা ডিজাইনটা একটু দেখি যে ক্লাস অবজেক্ট আমরা কিভাবে ডিজাইন করি। দেখেন এখানে বলা আছে রাইট আ প্রোগ্রাম টু ক্রিয়েট আ ক্লাস ওয়্যার দেয়ার উইল বি অ্যাট্রিবিউটস নেম আইডি মোবাইল। অ্যাট্রিবিউটস গুলো কি আমরা বলতেছিলাম,
ক্লাস যখন ডিজাইন করি আমরা এখানে কিছু ভ্যারিয়েবলস লিখি না, খেলা আছে একদম ফার্স্ট ক্লাসে একটা লিখছিলাম x = 5 এর কিছু একটা। সো এইগুলোকে বলা হচ্ছে ক্লাসের অ্যাট্রিবিউট। তার মানে ক্লাসের ভিতরে যেই ইনস্ট্যান্স বা যেই ভ্যারিয়েবলগুলো নিয়ে আপনি কাজ করবেন, যেগুলো নিয়ে আপনি অবজেক্টে যখন আপনি অবজেক্ট ক্রিয়েট করবেন তখন ভ্যালুগুলো দিবেন, সেইটাকে আমরা হচ্ছে বলতেছি অ্যাট্রিবিউট। সো এখানে একটা ক্লাস ক্রিয়েট করতে বলছে, ক্লাসের যেহেতু নাম বলা নাই আপনি নিজেরা দিবেন, নাম বলা থাকলে হচ্ছে নামটা দিবেন। আচ্ছা অ্যাট্রিবিউট দিতে বলছে কি নেম, আইডি, মোবাইল। এখন তিনটা অ্যাট্রিবিউট দিতে বলছে। কোশ্চেন আপনাকে বলা থাকতে পারে যে অ্যাট্রিবিউটগুলোর ডাটা টাইপ কি হবে, অথবা নাও বলা থাকতে পারে। না বলা থাকলে নিজে থেকে বুঝে নিতে হবে, আর যদি বলা থাকে তাহলে হচ্ছে আপনারা নিজেরা করতে পারবেন। ওকে, এইখানে ফার্স্টে যে কাজটা বলছে সেটা হচ্ছে আমাদের নেম নিতে হবে। আচ্ছা স্ট্রিং পড়ছি না আমরা, স্ট্রিং আগে যখন পড়তাম তখন আমাদের কি নিতে হতো, ক্যারেক্টার দিয়ে একটা অ্যারের মতো করে হচ্ছে আমাকে নিতে হতো। বাট এইখানে আমরা ডিরেক্ট যখন স্ট্রিং লিখবো তখন সে ডিরেক্ট ওইটাকে একটা ডেটা টাইপ হিসেবে কাজ করে, সে ওইখানে ডিরেক্ট হচ্ছে আমি যে কোনো সেন্টেন্স বা যে কোনো টেক্সট আমি রাখতে পারবো। সো আমাকে আলাদা করে অ্যারের মতো করে হচ্ছে স্ট্রিং নেওয়ার দরকার নাই, বা ওই যে গেট এক্সপোর্টেন্স দিয়ে নেওয়ার দরকার নাই। বাট ইউজার ইনপুট হচ্ছে নেওয়ার জন্য আমাদের এক্সট্রা লাইন আছে কিছু, ওটা আমরা দেখবো যে system.in দিয়ে তারপর কিছু ওয়ে। তার আগে আমরা দেখি যে অবজেক্ট কিভাবে ক্রিয়েট করে। অবজেক্ট যদি ক্রিয়েট করা না শিখি তাহলে আমরা ওই ইনপুট নেওয়াটাও হচ্ছে বুঝতে পারবো না। সো যখন আমি হচ্ছে এখানে স্ট্রিং নেম দিলাম, তারপর হচ্ছে কি দিতে হবে, আইডি দিতে হবে একটা অ্যাট্রিবিউট, আর লাস্টে দিতে হবে হচ্ছে মোবাইল। সো মোবাইলও কিন্তু আইডি ইন্টিজারই হবে, সো আমরা মোবাইল একসাথে দিয়ে দিলাম। সো এখানে কি করলাম, তিনটা অ্যাট্রিবিউট হচ্ছে আমরা ডিক্লেয়ার করলাম, যেটা নাম হচ্ছে নেম, আইডি, মোবাইল। এখন এখানে বলছে যে ইউজার এগুলো হচ্ছে ইউজ করতে পারবে, অর্থাৎ এই অ্যাট্রিবিউটগুলো ইউজার ইউজ করতে পারবে। কিভাবে ইউজ করবে, যখনই আমি ক্লাসের কোন একটা ডিজাইন ইউজ করে আমার কোডে কিছু একটা করতে যাব, তখন আমাকে ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। অবজেক্ট ক্রিয়েট করে তারপরে হচ্ছে আমার ভ্যালুগুলো নিয়ে কাজ করতে পারবো, এছাড়া আমি ক্লাসের কোনো ভ্যালু নিয়ে কাজ করতে পারবো না। এখন আমি চাচ্ছি একটা অবজেক্ট ক্রিয়েট করব, যে এই অবজেক্টের নাম হচ্ছে ওবিজে। কিন্তু ফার্স্ট আমাকে দিতে হবে যে ক্লাসের নাম, কোন ক্লাস, ক্লাসের নাম হচ্ছে হ্যালো। সো হ্যালো ক্লাসের একটা আমি অবজেক্ট ক্রিয়েট করলাম ওবিজে, যেটাতে আমি কি রাখবো, নিউ, ওই হ্যালোর যে ভ্যালু আছে ওই ভ্যালুগুলাই রাখবো এইরকম। এরপরে হচ্ছে আমি এইটা নিয়ে কাজ করতে যাব। কাজ যখন করতে যাব আমাকে কি করতে হবে, ওবিজে দিয়ে হচ্ছে এই অ্যাট্রিবিউটগুলোকে হচ্ছে আমাকে অ্যাক্সেস করতে হবে। সেম মেথডগুলো আমরা অ্যাক্সেস করব। জাস্ট আমি একটা হিন্ট দিচ্ছি যে যখন অবজেক্টগুলো নিয়ে কাজ করব কিভাবে কাজ করি, কারণ আরো আমাদের কাজ আছে যেগুলো আমরা হচ্ছে কনস্ট্রাক্টর বা মেথডে শিখব। ওকে, সো যখন আমাকে এই অ্যাট্রিবিউট নিয়ে কাজ করব, যখন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এই অবজেক্টের আন্ডারে এই যে ক্লাসে যে ডিজাইন করলাম অ্যাট্রিবিউটস, এগুলো ক্রিয়েট হয়ে গেছে। সো এই অবজেক্টের থ্রুতে আমাকে হচ্ছে এই অ্যাট্রিবিউটসগুলো অ্যাক্সেস করতে হবে। সো আমি কি লিখলাম, সাপোজ অ্যাট্রিবিউটস নেম ইজ ইকুয়াল টু দিলাম হচ্ছে রানা। সো যখন আমি এটা দিব, তখন কি করবে, এই অবজেক্টের নেমের মধ্যে যেই অ্যাট্রিবিউটটা ক্রিয়েট হওয়া ছিল, যখন আমি অবজেক্ট ক্রিয়েট করলাম সেখানে রানা নেমটা বসাই দিল। নেক্সট আমি অবজেক্টে কি করলাম, অবজেক্ট ডট আইডি দিলাম হচ্ছে সাপোজ 2310101112 এরকম কিছু। সো আইডি বসে গেল হচ্ছে এটা অবজেক্টের আইডি। তারপর আমি কি করলাম, অবজেক্টের হচ্ছে মোবাইল নাম্বার দিলাম। অ্যাক্সেস করতে হবে হচ্ছে ভ্যারিয়েবলের নেম ধরে, অর্থাৎ অ্যাট্রিবিউটস এর নেম ধরে, এছাড়া কিন্তু পারবো না। সো আমি মোবাইল নাম্বার দিলাম 0131112117 এরকম কিছু, জাস্ট একটা কিছু দিলাম, দিয়ে আপনি এখানে ভ্যালুটা হচ্ছে আমি বসাই দিলাম। এখন এই তিনটা ভ্যালু আমি হচ্ছে এই ওবিজে অবজেক্টের আন্ডারে যে অ্যাট্রিবিউটস গুলো ক্রিয়েট হলো ওগুলো নিয়ে কাজ করতে পারলাম। সো আমি যদি প্রিন্ট করতে চাই তখন আমাকে এই system.println লিখতে হবে। স্যার মোবাইলের কি লং নাম নিতে হবে না, 11 ডিজিট লং লাগে না, 11 ডিজিট হচ্ছে ইন্টিজারে পসিবল। সো এখানে আমি প্রিন্ট করলাম সাপোজ নেম। এখন যখন প্রিন্ট করব, যখন আমি নেম দিলাম, এটা কি একটা স্ট্রিং দিলাম না, এইটার সাথে আমাকে এখন প্লাস দিয়ে হচ্ছে ভ্যারিয়েবলের নেমটা দিতে হবে। সো আমি এখানে প্লাস দিব, দিয়ে নেম ভ্যারিয়েবলের নেম কি, অর্থাৎ যেটা দিয়ে আমি অ্যাক্সেস করব এটার নেম কি, obj.name।
সো আমাকে নিতে হবে obj ডট নেম, তারপরে হচ্ছে আবার প্লাস দিব, আবার হয়তো আমি এখানে দিলাম id obj ডট id, তারপর হচ্ছে মোবাইল obj ডট সো যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা জাভাতে যখন আমি স্ট্রিং এর মাঝখানে কোনো ভ্যারিয়েবল প্রিন্ট করতে চাই, আমি কয়েকটা ওয়েতে করতে পারি। একটা বলেছিলাম যে স্ট্রিং লিখবো, স্ট্রিংটা কমপ্লিট করার পরে প্লাস দিয়ে ভ্যারিয়েবলের নেমটা দিব, তারপরে প্লাস দিয়ে আবার পরের স্ট্রিং গুলো লিখবো ডাবল কোটেশন দিয়ে। স্ট্রিং সবসময় ডাবল কোটেশনের মাঝখানে থাকবে, এটা বাইরে থাকবে না। তারপরে প্লাস দিয়ে আমি ভ্যারিয়েবল গুলো বসাই দিব, এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে স্পেসিফায়ার ইউজ করি না, ওই ইন্টিজারের জন্য %d, তারপরে ফ্লোটের জন্য %f, তারপর হচ্ছে আমাদের %s স্ট্রিং এর জন্য। সো ওইটাও করতে পারি স্ট্রিং এর মধ্যে, মানে এই সিস্টেম অফ ডট প্রিন্টলন এর মধ্যে আমি জাস্ট এই যে এগুলো বসাই দিলাম স্ট্রিং গুলা, এর মাঝখানে আমি নেম এর জায়গায় দিয়ে দিলাম %s, তারপর হচ্ছে কমা দিয়ে আইডি লিখলাম, আইডির মধ্যে লিখে দিলাম %d। এটা যখন লিখলাম ডাবল কোটেশন শেষ হলো, তখন আমাকে কমা দিয়ে আগের মতো লিখতে হবে obj ডট, অর্থাৎ যে ভ্যারিয়েবলটাতে আছে বা যেভাবে আমি অ্যাক্সেস করতে হবে অবজেক্টিভ থ্রুতে, ওইটা আমাকে বুঝাইতে হবে obj ডট id। সো এই দুইটা ওয়েতেই আমি করতে পারি। এইভাবে যদি আমি স্পেসিফাইড দিয়ে অ্যাক্সেস করতে চাই তাতেও পারবো, অথবা আমি যদি ডাইরেক্ট এখানে মাঝখানে দিয়ে দেই তাতেও পারবো। আমি পার্সোনালি ইউজ করি হচ্ছে এইটা করলে কি হয়, আমাকে ওই ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে মাথা ব্যথা করা লাগে না, যা ভ্যালু আছে ওইটাই ডাইরেক্ট প্রিন্ট হয়ে যাবে। আমাকে আর এক্সট্রা করে চিন্তা করতে হয় না যে আমি কি %d দিব না %s দিব বা %f দিব, সেটা ডিপেন্ডস করতেছে। সো বেসিক্যালি জাস্ট এইটা দেখালাম এই কারণে যে আমি যদি কোনো অবজেক্ট নিয়ে কাজ করতে চাই তখন আমাকে কি করতে হবে, কোনো ক্লাস নিয়ে কাজ করতে চাই, সেখানে যদি আমি কিছু অ্যাট্রিবিউটস নিয়ে কাজ করতে হয়, এই অ্যাট্রিবিউটস গুলোকে অ্যাক্সেস করার জন্য আমাকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে, এন্ড এই অবজেক্টের থ্রুতে আমি হচ্ছে অ্যাট্রিবিউটস গুলোকে অ্যাক্সেস করতে পারবো। জাস্ট একটা সিম্পল কনসেপ্ট হচ্ছে আপনাদের মাথায় রাখলাম, কারণ মেথড পড়ার পরে আমরা হচ্ছে ক্লাস আর অবজেক্ট নিয়ে আরো কিছু প্র্যাকটিস দেখবো। যখন কোশ্চেনগুলো দেখবো, প্র্যাকটিসগুলো দেখবো, তখন আমরা একটু বুঝতে পারবো। কারণ কেন এটা একটু বুঝাইলাম একটু পরে দেখবো, যখন মেথড আমরা কাজ করবো তখনই দেখতে পারবো। ওকে, ফার্স্টে যেটা আসি, এখন আমরা একটু মেথডে আসি। মেথড অলরেডি কিন্তু আমরা জানি, ফাংশন মানে হচ্ছে মেথড জাভাতে, বাট আমরা একটু দেখি যে মেথডগুলো আবার একটু রিওয়াইন্ড করি কিভাবে কাজ করে। A method is a block of code or collection of statements or a set of code grouped together to perform a certain task or operation. So, ওই যে group together বলতে আমরা কি করি, স্টার্টিং আর এন্ডিং যে স্কোপ দেই, সেকেন্ড ব্র্যাকেট, এই স্টার্টিং আর এন্ডিং দেই, এর মাঝখানে আমরা কোনো সার্টেন কাজ করি, হয়তো স্পেশাল কোনো একটা টাস্ক কাজ করে, স্পেশাল কোনো রিকোয়ারমেন্টস ফুলফিল করার জন্য। নেক্সট বলা আছে, it also provides the easy modification and readability of code just by adding or removing a chunk of code. মানে আপনি এই যে এখানে যে কোডগুলো লিখতেছেন স্টেটমেন্ট, এইগুলো জাস্ট চেঞ্জ করে আপনি এই পারফরম্যান্সটা বা আপনি যে এক্সিকিউশনটা সহজেই মডিফাই করতে পারতেছেন। আর চাঙ্ক অফ কোড বলতে শর্ট, যেহেতু কোডটা ছোট, সো একটা জাস্ট ছোট গ্রুপকে বোঝানো হয়েছে চাঙ্ক অফ কোড দিয়ে। The method is executed only when we will call or invoke it. Invoke মানে কি, ওই যে আমরা কল লিখি না, মেথডের নামটা লিখি না, সাপোজ a float লিখলাম, লিখে মেথডের মধ্যে আমরা হচ্ছে কল দেই, এটাকে বলতেছি কল করা বা ইনভোক করা, দুইটাই বলে কল অর ইনভোক। সো এই কল বা ইনভোক করা ছাড়া আমি মেথড নিয়ে কাজ করতে পারবো না, বা মেথডটা কাজ বা এক্সিকিউশনটা স্টার্ট হবে না। আচ্ছা, এখন মেথডের অ্যাডভান্টেজ কি, এটা মোটামুটি আপনারা জানেন কি, রিউজেবিলিটি আর হচ্ছে কোড অপটিমাইজেশন। সো রিউজেবিলিটি কি, আমি এই লাইনটা যখন করে ফেলবো, সাপোজ এইটার নাম দিলাম a float, আচ্ছা এখানে একটা ভয়েড বা কিছু একটা লিখি, এটা তো আপনারা বুঝেন, তারপর আমি দেখাবো না বুঝলে। এটা লিখলাম, সো এই কোডটাতে আমি কি বারবার ইউজ করতে পারি না যদি আমি কোনো একটা ক্যালকুলেশন করতে চাই, এটার জন্যই বলা হচ্ছে রিউজেবিলিটি। আর অপটিমাইজেশন বলতে বোঝানো হচ্ছে যে এইটাকে আমি যদি 5 জায়গায় ইউজ করতে আমাকে 5 বার লেখা লাগে, তো এখন আমি একবার লিখতেছি, সো এটা কি কোড অপটিমাইজ করতেছে, অর্থাৎ শর্ট করতেছে, এফিশিয়েন্ট করতেছে, এই জিনিসটাই বলা হচ্ছে। আচ্ছা, এখন মেথড ডিক্লেয়ার করার কিছু রুলস আছে, রুলসগুলো অলরেডি আমরা জানি, তারপরও না জানলে একটু দেখব। এইখানে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এক্সেস স্পেসিফায়ার বা এক্সেস মডিফায়ার। এই জিনিসটা এতদিন আমরা জানতাম না।
যে জিনিসটা আমি বলতেছিলাম যে পাবলিক ক্লাস অনেক বলতেছিলাম, পরে বলতেছিলাম যে পরে জানাবো। তো এখন আমরা আসতেছি এই জিনিসটাতে যে এক্সেস স্পেসিফায়ার বা মডিফায়ার কি। এইটা ডিপেন্ডস করে বা এইটা বলতেছে যে এই মেথডটা কারা অ্যাক্সেস করতে পারবে। পাবলিক বলতে সবাই অ্যাক্সেস করতে পারবে, প্রাইভেট বলতে একটা গ্রুপ অ্যাক্সেস করতে পারবে, প্রোটেক্টেড আবার আছে, ওইটা আবার স্পেশাল কেসেস আছে। জাস্ট মাথায় রাখেন ওই প্রাইভেট তারপরে পাবলিক অথবা প্রোটেক্টেড এরকম থাকে। এটা দিয়ে হচ্ছে আমি এই মেথডগুলোকে অ্যাক্সেস করতে পারি। অ্যাক্সেস লিখে দিলেই হয়, আপনাকে চ্যালেঞ্জ প্রাইভেট লিখে দিলেই হয়। হ্যাঁ তাই নিয়ে করবে, আর কিছু লাগবে না। নেক্সট আমাদের দিতে হয় রিটার্ন টাইপ, এটা তো আমরা জানি অলরেডি। সো আমাদের একটা রিটার্ন টাইপ দিতে হয়। রিটার্ন টাইপে আমরা কি দিতে পারি, যেটা আমাদের মেথড থেকে রিটার্ন করবে। সো মেথড থেকে যদি সে ইন্টিজার রিটার্ন করে ইন্ট লিখবো, ফ্লোট রিটার্ন করলে ফ্লোট, ডাবল রিটার্ন করলে ডাবল, লং বাইট শর্ট যা আছে যেটাই রিটার্ন করবে ওইটা দিব। তারপরে মেথডের নেম দিব, আর এইখানে প্যারামিটার কি দেই, যতগুলা জিনিস আমি হচ্ছে কোন জায়গা থেকে অর্থাৎ মেথড কলিং থেকে যখন কোনো কিছু আমি নিয়ে আসতে চাই। আচ্ছা এইটা একটু মুছে দেই, এগুলো সব মেথড আমি যে জায়গাতে কল করতেছি সেইখান থেকে যদি আমি কোনো ভ্যালু নিয়ে এসে মেথডে কাজ করতে যাই তখন এই ভ্যালুগুলোকে আমি কিভাবে নিয়ে আসি, প্যারামিটার ওয়াইজ নিয়ে আসি। এছাড়া আমার পসিবল না, আনলেস এটা যদি গ্লোবাল ভ্যারিয়েবল না হয় বা ওই যে স্ট্যাটিক ভ্যারিয়েবল না হয়। আমাদের জাভাতে তো স্ট্যাটিক, সো স্ট্যাটিক যদি না হয় তাহলে আমি ডাইরেক্ট কোনো কিছু ইউজ করতে পারবো না। যদি আমাকে করতে হয় তাহলে আমি কি প্যারামিটার আকারে সেটাকে নিয়ে আসতে হবে মেথড কলিং এর সময়। সাপোজ এই ফ্লোটের সময় আমার দুইটা প্যারামিটার আছে, একটা হচ্ছে int a int b। তার মানে আমি ইউজার যখন এই a ফ্লোটটা কল দিবে, ইউজার কোনো একটা ভ্যালু দিয়ে দিবে, সাপোজ 10 আর 20 দিয়ে দিবে। সো এই ইনভোক করার সময় সে একটা ভ্যালু দিবে। সো এই ভ্যালুগুলোকে নিয়ে আসার জন্য আমাকে প্যারামিটার আকারে নিয়ে আসতে হয়। সো আমি যেই ভ্যালু দিতে যাচ্ছি ওই ভ্যালু ওয়াইজ সিকোয়েন্স ওয়াইজ আমাকে ওই ভ্যারিয়েবল একটা ডিক্লেয়ার করতে হয় বা ভ্যারিয়েবলগুলো বোঝাতে হয়। যেমন এখানে আমি 10 দিছি, তার মানে একটা ইন্টিজার নাম্বার। সো প্রথমটা আমি int a দিলাম। নেম যে কোনো কিছু দেওয়া যায়, এটা কোনো সেম এই যে দিতে হবে এরকম কিছু না, বা সিমিলার কিছু দিতে হবে এরকম কিছু না। এখানে আমি 20 দিলাম, সো এখানে একটা ইন্টিজার নাম্বার আসছে, int দিয়ে আমি আরেকটা ভ্যারিয়েবল দেব। আবার এমনও হতে পারে আমি এখানে int a দিয়ে 10 দিলাম আর b দিয়ে 20 দিলাম, এইখানে জাস্ট a আর b পাস করলাম। সো এই দুইটা কি সেম নেম হয়ে গেছে না, প্যারামিটার লিস্ট আর হচ্ছে ভ্যারিয়েবল। সো নেম সেমও হইতে পারে, ডিফারেন্ট হইতে পারে, কোনো প্রবলেম নাই। কিন্তু এইখানে যে নেমটা দিব, আমার এই মেথডে যদি কাজ করতে চাই তখন এই নেমটাই দিতে হবে। আমি এই a পাঠাইছি ঠিক আছে, b পাঠাইছি ঠিক আছে, বাট এখানে যদি n1 থাকে তাহলে আমার এখানে n1 দিয়েই কাজ করতে হবে। এখানে যদি n2 থাকে তাহলে n2 দিয়েই কাজ করতে হবে। আমি কিন্তু a b দিয়ে কাজ করতে পারবো না। সো প্যারামিটার লিস্ট আর হচ্ছে আমাকে যে ভ্যারিয়েবলের ডেটা দিচ্ছি, দুইটা ভ্যারিয়েবলের নেম সেমও হইতে পারে, ডিফারেন্ট হইতে পারে, কোনো প্রবলেম নাই। ওকে, এই যে কাজটা করতেছি আমি, এই যে লাইনটা লিখতেছি এটাকে বলতেছে হচ্ছে মেথড হেডার। অর্থাৎ মেথডের হেডারে কি কি ফাইল থাকে। সো আমাদের কি কি থাকতেছে, সব আগের মতো সি এর মতো, জাস্ট নতুন একটা অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে এক্সেস স্পেসিফায়ার। এটা ডিসাইড করে দিচ্ছে যে কে এই মেথডটাকে ইউজ করতে পারবে অথবা কারা এই মেথডটা বা কোথায় আমি এই মেথডটা ইউজ করতে পারবো। আর এইখানে কি হচ্ছে, এখানে হচ্ছে মেথডের আমরা বডি হচ্ছে ইউজ করতে পারবো। বডি কি, বডিতে আমরা জাস্ট কিছু লিখবো যেই সার্টেন অপারেশন বা যেই স্পেসিফিক টাস্কটা আমরা করতে চাই ওই জিনিসটা। আচ্ছা এখানে কি লেখা আছে দেখি একটু পড়ি। The method declaration provides information about method attributes such as visibility, return type, name and argument. Visibility বোঝাচ্ছে যে কারা এটা অ্যাক্সেস করতে পারবে বা কারা এটা দেখতে পারবে। সো এইটাই হচ্ছে ভিজিবিলিটি। তারপর হচ্ছে রিটার্ন টাইপ, তারপর হচ্ছে নেম, তারপর হচ্ছে আর্গুমেন্টস বা প্যারামিটার লিস্ট। আর্গুমেন্টস লিস্টও বলা হয় বা প্যারামিটার লিস্টও বলা হয়, দুইটাই বলা হয়। এটা বুঝতে প্রবলেম আছে কারো? আচ্ছা এখন মেথডের সিগনেচারে চলে আসি। সিগনেচার কি, এই যে মেথড ডিক্লেয়ার করছি এটাকে হচ্ছে মেথড সিগনেচার বলা হয়। কোনটা সিগনেচার বলা হয়, মেথডের নেম আর প্যারামিটার লিস্ট এই দুইটাকে একসাথে, এই যে দেখেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে, এই দুইটাকে একসাথে বলা হয় মেথড সিগনেচার। এইটাকে সো আমরা যখন মেথড ডিক্লেয়ার করি পুরোটা হচ্ছে মেথডের হেডার আর এইটা হচ্ছে মেথড সিগনেচার। এখন আপনাকে যদি একটা মেথড ডিক্লেয়ার করে বলে যে একটা সিগনেচার, মেথডের সিগনেচারটা আপনি লেখেন, পারবেন না? কি লিখবেন, জাস্ট নেম আর প্যারামিটার লিস্ট বা আর্গুমেন্ট লিস্ট, আর কিছু না। আচ্ছা এইটাই এখানেই বলতেছে মেথড সিগনেচারটা কি। Every method has a method signature. It is a part of the method declaration. So method declaration a part. আর আসলে বলছি it includes the method name and parameter list. Name আর parameter list include করে আর কিছু না।
আচ্ছা নেক্সট এখন আমরা আসি হচ্ছে এই যে এক্সেস স্পেসিফায়ার বললাম বা এক্সেস মডিফায়ারও বলা হয়, এই জিনিসটা কি কাজ করে আর কয়টা হচ্ছে এরকম টাইপ আছে এটা আমরা দেখব। এখন হচ্ছে আমরা বুঝতে পারবো যে পাবলিক ক্লাস কেন বলতেছিলাম, আর বলতেছিলাম যে আরো ক্লাস লেখা যায়, বাট কিভাবে লেখা যায়। ফার্স্টে আসি একটু দেখি। Access specifier or modifier is the access type of method, specifies the visibility of the method. So কি করে ভিজিবিলিটিটা হচ্ছে সে রিপ্রেজেন্ট করে যে কে এইটা হচ্ছে দেখতে পারবে বা কে এটা নিয়ে কাজ করতে পারবে। Java provides 4 types of access specifier, চারটা টাইপের access specifier থাকে। একটা হচ্ছে কি সবাই দেখে আসছি, সেটা হচ্ছে পাবলিক, তারপর হচ্ছে থাকে প্রাইভেট, তারপর প্রোটেক্টেড, আর লাস্ট হচ্ছে ডিফল্ট। এগুলা কিন্তু পাবলিক বাদ দিয়ে বাকিগুলাই কিন্তু একটু সিমিলার মনে হতে পারে, সো একটু ডিফারেন্সিয়েশনটা ভালোভাবে দেখা। পাবলিক কি the method is accessible by all classes when we use public specifier in our application, তার মানে আমাদের সব ক্লাস ইউজ করতে পারবো। আমি ওই একটা প্রজেক্টের আন্ডারে যে সব ক্লাস আমি ক্রিয়েট করব এই প্যাকেজের আন্ডারে সবগুলা ক্লাসেই আমি কি করতে পারবো, এই পাবলিক যদি কোনো কিছু মেথড ইউজ করি সেটাকে আমি কল করে কাজ করতে পারবো, ইম্পোর্ট করে নিয়ে আসে। এই কাজও আমরা দেখব আস্তে আস্তে। প্রাইভেটের কথা বলা আছে when we use a private access specifier the method is accessible only in the classes in which it is defined, তার মানে বলা হচ্ছে যে আমি যে প্যাকেজটা ক্রিয়েট করি না ল্যাবে খেয়াল আছে প্যাকেজের আন্ডার অনেকগুলো ক্লাস ক্রিয়েট করা যায়, যখন পাবলিক থাকে তখন আমি যে কোনো ক্লাস থেকে যে কোনো মেথড ইউজ করতে পারবো। যদি মেথডটা পাবলিক থাকে আমি যে কোনো ক্লাসে গিয়েই ওই যে মেথড আছে সেটাকে ইউজ করতে পারবো। বাট যখন মেথডটা প্রাইভেট থাকবে তখন যেই ক্লাসে মেথডটা আমি ক্রিয়েট করছি এইটা বাদে অন্য ক্লাসে ইউজ করতে পারবো না। সাপোজ আমি যদি एग्जांपल দেখি যে আপনার কাছে প্যাকেজ আছে, একটা প্যাকেজের নাম হয়তো আপনি দিলেন হচ্ছে iOS, এরকম একটা প্যাকেজ ক্রিয়েট করলেন, এর আন্ডারে একটা ক্লাস আছে, ক্লাসের নাম দিলেন ক্লাস A, এটা হলো পাবলিক ক্লাস। একটা ফাইল ক্রিয়েট হলো ক্লাস A, এর আন্ডারে আপনি একটা মেথড লিখছেন যার নাম হচ্ছে float কিছু একটা লিখছেন, এটা আপনি পাবলিক করে দিয়েছেন। দেন আপনার আরেকটা প্যাকেজে এই iOS এর প্যাকেজের আন্ডারে আরেকটা ক্লাস আছে যেটার নাম দিলেন আপনি হচ্ছে B ক্লাসের মধ্যে আপনি যদি এই ফ্লোটটা ইউজ করতে চান, এই মেথডটা ইউজ করতে চান, যেহেতু এটা পাবলিক আছে সেটাকে আপনি ইউজ করতে পারবেন। সো এই কথাটাই বলা আছে যে এক্সেস স্পেসিফায়ার যদি এইখানে মেথডের আগে পাবলিক থাকে তাহলে আপনি এটা সব ক্লাসে ওই প্যাকেজের আন্ডার সবগুলো ক্লাসে ইউজ করতে পারবেন আপনার প্রজেক্টের আন্ডারে। বাট যদি প্রাইভেট থাকে তাহলে যেই ক্লাসেই হচ্ছে সেটা করে দেওয়া আছে, অর্থাৎ এইখানে যদি একটা মেথড থাকে প্রাইভেট a নেম দিয়ে void a নেম নামে হচ্ছে একটা মেথড, এইটা যেহেতু প্রাইভেট আছে এইটা আমি শুধুমাত্র এই ক্লাস A তে ইউজ করতে পারবো, ক্লাস B তে আর গিয়ে ইউজ করতে পারবো না। সো তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে এইটাকে রাখতে হবে এইরকম মধ্যে, আর এই পাবলিকটাকে আমি কিন্তু B তে ইউজ করতে পারবো। লাস্ট হচ্ছে প্রোটেক্টেড, যেটা প্রোটেক্টেড এর মধ্যে হচ্ছে একটা জিনিস বলা আছে যেটা হচ্ছে সেম প্যাকেজ। আসি এটা একটু পড়ি। when we use protected access specifier the method is accessible within the same package or subclasses in a different package, তার মানে কি বলতেছে যে যখন আমি এই প্রোটেক্টেডটা ইউজ করব, প্রোটেক্টেড ইউজ করলে আমি যেই প্যাকেজ আছি এই প্যাকেজের যতগুলো জায়গা আছে এগুলো আমি ইউজ করতে পারবো। কিন্তু প্যাকেজের বাইরে যদি থাকে, সাপোজ আপনি একটা প্যাকেজ লিখছেন iOS, আরেকটা প্যাকেজ লিখছেন iOS admin, এইরকম admin লিখলেন, দুইটা ডিফারেন্ট প্যাকেজ। পাবলিক থাকলে কিন্তু আপনি এই প্যাকেজের আন্ডারেও ক্লাসে কিন্তু সাপোজ পাবলিক একটা ক্লাস আছে C, এইখানেও আপনি গিয়ে কিন্তু মেথডটা ইউজ করতে হবে যেটা এখানে ডিক্লেয়ার করছেন, আপনার পুরো প্রজেক্টের মধ্যেই আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন। যদি প্রাইভেট থাকে এই ক্লাস বাদই তো কোনো জায়গায় পারবেন না। যদি প্রোটেক্টেড থাকে তাহলে কি করতে পারবেন, সেম প্যাকেজের ভিতরে আপনি ইউজ করতে পারবেন। তার মানে এই প্যাকেজের আন্ডারে, এই iOS এর প্যাকেজের আন্ডারে আপনি যতগুলা ক্লাস লিখবেন সবগুলা জায়গায় আপনি এখানে যদি প্রোটেক্টেড নামে কোনো মেথড লেখেন, সাপোজ এই মেথডটা লিখছেন প্রোটেক্টেড, এই মেথডটা আপনি ইউজ করতে পারবেন সব জায়গায়, কোনো জায়গায় বাদ যাবে না।
সো তখন আপনি কি করতেছেন, এই প্যাকেজের আন্ডারে যতগুলো ক্লাস হবে সবগুলো ইউজ করতে পারতেছেন। বাট এইখানে যার একটা প্যাকেজ আছে আপনার সেম প্রজেক্টের আন্ডারে, এইটাতে ইউজ করতে পারবেন না। বা এই প্যাকেজের আন্ডারে একটা সাব প্যাকেজ আছে, ওই সাব প্যাকেজে আপনি আবার ইউজ করতে পারবেন। কিন্তু কোনোভাবে এই প্যাকেজ যদি ডিফারেন্ট হয়ে যায় তাহলে আপনি এই মেথডটা ইউজ করতে পারবেন না। কিন্তু পাবলিক থাকলে পারতেন, আর প্রাইভেট থাকলে তো এই ক্লাস বাদে পসিবলই না, সেম প্যাকেজ হোক বা ডিফারেন্ট প্যাকেজ হোক। সো এইটুকু কি বোঝা গেছে? আচ্ছা, লাস্টে ডিফল্টের কথা বলা আছে। ডিফল্ট দেখেন কি, when we do not use any access specified in the method declaration, Java uses default specified by default। তার মানে আমি যখন স্পেসিফাই কোনো কিছু মেনশন করব না, পাবলিকও দিলাম না, প্রাইভেটও দিলাম না, প্রোটেক্টেডও দিলাম না, তখন সে কি করে একটা ডিফল্ট নিয়ে নেয়। ডিফল্টের কাজ কি, ইট ইজ ভিজিবল অনলি ফ্রম দ্য সেম প্যাকেজ অনলি। তার মানে সেম প্যাকেজে কাজ করে, তার মানে সে অ্যাকচুয়ালি কি প্রোটেক্টেডই নিয়ে নিচ্ছে না। সো যখন আপনি কোনো কিছু ডিক্লেয়ার না করেন, স্পেসিফাই না দেন, সে বাই ডিফল্ট প্রোটেক্টেড মোডেই নিয়ে কাজ করা শুরু করে দেয়। সো আপনি সেম প্যাকেজে ইউজ করতে পারবেন। সো এই জন্যই আমরা অনেক সময় যখন ল্যাবে করতে যাব, আমরা দেখা গেছে যে পাবলিক লিখি নাই, প্রাইভেট লিখি নাই, কাজ করতেছে, তখন এই কারণে যে সে হচ্ছে বাই ডিফল্ট নিয়ে নেয়। সো এইখানে আমরা অনেক কিছুই দেখবো যেগুলো জাভা হচ্ছে বাই ডিফল্ট নিয়ে নেয়। এরপর আমরা কনস্ট্রাক্টর দেখবো, ওইখানেও দেখবো, এটা অলরেডি আমরা দেখেও ফেলছি ডিফল্ট জিনিসটা, আমরা জানি না যে কোনটা ডিফল্ট। সো যখন আমি কাজ করি তখন বাই ডিফল্ট জাভা কিছু কাজ করে ফেলে। আচ্ছা, রিটার্ন টাইপ তো আপনারা জানেন, স্পেসিফায়ার তো সবাই বুঝতে পারছেন কোনটা কখন কি দিব, যখন আমার যেটা ইউজ করা লাগবে ওইটা ইউজ করতে হবে। আর কিছু যদি আমি না বলি তাহলে হচ্ছে বাই ডিফল্ট যেটা আসবে চলে আসবে। ডিফল্ট কিন্তু আবার লিখতে হয় না, এরকম ভাবে ডিফল্ট আবার কিন্তু লিখতে হয় না, ডিফল্ট এ ফ্লোট এরকম কিন্তু লিখতে হয় না কিছু। সো আবার বুঝেন না যে ডিফল্টটা হচ্ছে আমাকে কিওয়ার্ড লিখতে হবে। আপনি যদি কিছু না লিখেন, সাপোজ এইটা লিখলেন জাস্ট, তখন সে বাই ডিফল্ট প্রোটেক্টেডই নিয়ে নেয়, যেটা সেম প্যাকেজে কাজ করে। আচ্ছা, নেক্সট আছে রিটার্ন টাইপ। এটা সবাই আমরা জানি রিটার্ন টাইপ কি হতে পারে। রিটার্ন টাইপ ইজ আ ডেটা টাইপ দ্যাট মেথড রিটার্নস, মেথড যেটা রিটার্ন করে। এখন এখানে আসি একটু ডিফারেন্স আছে, যে আগের বার শুধুমাত্র কি আমরা ডেটা টাইপগুলো দিতাম, এখন কি ডেটার সাথে আমাদের কি কি চেঞ্জ হতে পারে। ডেটা টাইপ হতে পারে, অবজেক্ট যে আমরা ক্রিয়েট করতে পারি না, এই অবজেক্ট একটা রিটার্ন টাইপ হতে পারে আমার মেথড। সো যে অবজেক্ট আমি ক্রিয়েট করলাম, যে অবজেক্টের আন্ডারে আমার হয়তো অ্যাট্রিবিউটস ছিল 2টা 3টা 4টা 5টা, ওই অ্যাট্রিবিউটস গুলো কিন্তু রিটার্ন হয়ে যাবে। তার মানে টোটাল একটা অবজেক্ট সে রিটার্ন করতে পারে। কালেকশনে রিটার্ন করতে পারে। কালেকশন কি, ওই যে অ্যারে টাইপের কিছু যেগুলো কালেকশনস থাকে ওগুলো হচ্ছে রিটার্ন করতে পারে। আবার ভয়েড কি কিছু নাও করতে পারে। সো এরকম অনেক টাইপের হইতে পারে, যেটা হচ্ছে প্রিমিটিভ টাইপ বলতেছিলাম। ইফ দ্য মেথড ডাজ নট রিটার্ন এনিথিং উই ইউজ ভয়েড কিওয়ার্ড। এটা তো অলরেডি আমরা জানি যে কিছু যদি রিটার্ন না করে তাহলে ভয়েড কিওয়ার্ড আমরা হচ্ছে ইউজ করি। আচ্ছা, নেমিং আ মেথড, এটা অলরেডি আমরা দেখে আসছি মনে হয়। তারপর একটু রিমাইন্ড করি যে যখন সিঙ্গেল থাকবে তখন আমরা কি সবগুলো স্মল লিখবো, আর যদি আমাদের মাল্টিপল ওয়ার্ড থাকে তাহলে কি প্রথমটা স্মল, পরের যে ওয়ার্ডগুলো আছে এগুলোর ফার্স্ট লেটারগুলো ক্যাপিটাল হয়, আর এখানে প্যারামিটার লিস্টটা দিতে হয়। আচ্ছা, এখন হচ্ছে দুইটা হচ্ছে আমাদের মেথড আছে, যেটা হচ্ছে ডিফাইন আর হচ্ছে ইউজার ডিফাইন্ড আর হচ্ছে প্রি ডিফাইন্ড। এই দুটো দেখে আজকে আমরা শেষ করব। ইউজার ডিফাইন্ড আর প্রি ডিফাইন্ডের মধ্যে যে ডিফারেন্স কি, ইউজার ডিফাইন্ড হচ্ছে কি আমরা নিজেরা ইউজ করি বা নিজেরা লিখি আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী বা আমাদের ইচ্ছা অনুযায়ী, আর প্রি ডিফাইন্ড হচ্ছে প্রথম থেকেই থাকে। সো অলরেডি এগুলো আমরা সিতে দেখে আসছি, তারপর একটু রিভিউ করি। সাপোজ এইখানে সিতে আমরা কিছু মেথড দেখছিলাম, ওই মেথডগুলো থেকে বাইরেও জাভাতে কিছু মেথড থাকে, এগুলো একটু এক্সট্রা অর্ডিনারি, অর্থাৎ জাভাতে অনেক কিছু একটু ইজিয়ার করা হয়েছে। যেমন আগে যখন ম্যাক্সিমাম বের করতাম তখন আমাদের কি করতে হতো, নিজে থেকে হচ্ছে কি একটা মেথড ক্রিয়েট করে করতে হতো। বাট জাভাতে math.max যখন দিয়ে আপনি দুটো নাম্বার দিয়ে দিবেন, সেই দুটো নাম্বার থেকে ম্যাক্সিমাম নাম্বারটা রেজাল্ট হিসেবে দিয়ে দিবেন। সেখানে কি করতেছে, ডেমো ক্লাস এর মধ্যে একটা মেইন মেথড লিখছে, তারপরে কি করছে একটা system.println দিয়ে ম্যাক্সিমাম নাম্বার ইজ প্লাস দিয়ে math.max দিল, অর্থাৎ math. যে max এই মেথডটাকে কল করা হয়েছে, এর মধ্যে দুইটা নাম্বার দেওয়া হয়েছে, দুইটা নাম্বার দিলে সে দুইটা নাম্বার থেকে ম্যাক্সিমামটা বের করবে, 4টা দিলে 4টা থেকে ম্যাক্সিমাম বের করবে, 10টা দিলে 10টা, যতগুলো দিবে। আর যদি এখানে মিন থাকতো min, তাহলে মিনিমামটা বের করতে। সো এই মেথডটা আপনি কিন্তু ক্রিয়েট করেন, এটা বাই ডিফল্ট জাভা নিজে থেকে আগে থেকে করা আছে কম্পাইলারে। সো আপনি জাস্ট কল করছেন, এটাকে বলতেছে প্রি ডিফাইন্ড মেথড। আর ইউজার ডিফাইন্ড কি, যখন আমরা নিজেরা ক্রিয়েট করি, এটা তো অলরেডি জানেন। The method is written by the user or programmer is known as a user defined method. These methods are modified according to the requirement. এটার একটা এক্সাম্পল কি,
সাপোজ ইভেন অর্ডার একটা মেথড লিখতেছি আমরা, জাস্ট মেথডটা লেখা আছে void find even odd, এখানে একটা ইন্ট নাম্বার নিলাম, এই নাম্বার যদি 2 দিয়ে ডিভাইডেড হয় আমি জাস্ট প্রিন্ট করে দিচ্ছি নাম্বার প্লাস ইভেন, আর যদি না হয় তাহলে odd। জাস্ট একটা एग्जांपल যে মেথড কিভাবে কাজ করে। সো কল করার জন্য কিভাবে কাজ করে এটা হচ্ছে জাস্ট মেথডটা লেখা শিখলেন, এখন দেখলেন পুরোটা। এখন পুরোটা কিভাবে দেখলেন, এই যে দেখেন এখানে, আচ্ছা এখানে ইনপুট নেওয়ার জন্য একটা দেওয়া আছে, এটা আমরা এখনো দেখব না, এটা আমরা একটু ল্যাবে দেখে তারপরে ক্লিয়ার করব যখন আমরা অবজেক্টটা ক্লিয়ার করব। জাস্ট মেথডটা দেখেন। সো এখানে একটা ইনপুট নেওয়া হয়েছে, জাস্ট এইটুকু মনে রাখেন, আর এখান থেকে জাস্ট মেথডটা কল করা হয়েছে বা ইনভোক করা হয়েছে। ইনভোক করে আপনি যেটা ইনপুট দিয়েছেন ওইটা নাম্বারটা দিয়ে দিয়েছেন। সো নাম্বারটা জাস্ট চেক করো, চেক করে একটা রেজাল্ট দিয়ে দিবেন। স্যার ফার্স্ট সিমেস্টার এটাও ইনপুটের জন্য, জাস্ট এটা এখন দরকার নেই মাথায় রাখার, আমরা হচ্ছে যখন ইনপুট আউটপুট দেখব তখন জাস্ট মেথডটা পড়েন, এরপরেই হচ্ছে আমরা অবজেক্ট শুরু করব, অবজেক্ট ক্লাসে একটু ডিটেইলস দেখব, তখন হচ্ছে আমরা ইনপুটগুলো কিভাবে নিতে হয়, আউটপুট কিভাবে নিতে হয় এগুলো একটু দেখব। আচ্ছা এই পর্যন্তই হচ্ছে ইউজার ডিফাইন্ড মেথড আর হচ্ছে প্রি ডিফাইন্ড মেথড। তারপর আমরা স্ট্যাটিক দেখব, এরপর আরো কিছু ডিফারেন্স আছে ওগুলো হচ্ছে দেখব, আরো কিছু টাইপ আছে। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এই পর্যন্ত রাখবো।